ইআরও এইআরওদের বিরুদ্ধে এফআইআরে সংঘাত পর্বে জবনিকা পতন হলো বলে যখন মনে হচ্ছে, তখন সংঘাতের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেল 7 জন এইআরওর সাসপেনশন নিয়ে। সরাসরি মুখ্যমন্ত্রী বললেন যে কারুর চাকরি যাবে না। এদিকে মার্চে বিজেপি রথযাত্রা কর্মসূচি নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতোর। আমি এই নিয়ে স্টুডিওয় আবার অতিথিদের সঙ্গে আলোচনায় আসবো, কিন্তু যে বড় খবর শুরুতেই আপনাদের জানাবো যে ইআরও এবং এইআরও সহ মোট 5 জনের বিরুদ্ধে অবশেষে রাজ্য এফআইআর করলো। নবান্ন সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে 2 জন ইআরও এবং 2 জন এইআরও ছাড়াও একজন ডেটা এন্ট্রি অপারেটর, যিনি ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, তার বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কমিশনের তরফে ডেডলাইন ছিল আজ বিকেল 5টা, কিন্তু সেই সময়সীমা শেষের আগেই এফআইআর করলো রাজ্য সরকার। অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে ভোটার লিস্টে গাফিলতি করার, শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে নাম ঢোকানোর পর্যন্ত অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। অগাস্টেই এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন। সেই নির্দেশ কার্যকর না হওয়ায় মুখ্য সচিবকে প্রথমে ডেকে পাঠানো হয়েছিল মনোজ পন্থকে, তিনি তৎকালীন মুখ্য সচিব, এবং তারপর নন্দিনী চক্রবর্তী বর্তমান মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়। তারপরে একদম ডেডলাইন বেঁধে দেওয়া হয় আজ বিকেল 5টা, কিন্তু সেই সময় শেষের আগেই এই 5 জনের বিরুদ্ধে এফআইআর করেছে রাজ্য সরকার। এরই পাশাপাশি এই মুহূর্তে আর একটা বড় খবর পাওয়া যাচ্ছে, এবার 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। 3 জন মাইক্রো অবজারভার, তাদের সাসপেন্ড করা হয়েছে, চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে তাদের। উত্তর 24 পরগনার 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করা হয়েছে চাকরি থেকে। এদের মধ্যে 2 জন ব্যাংকের ম্যানেজার এবং আরেকজন আয়কর দপ্তরের আধিকারিক বলে জানা যাচ্ছে। কিন্তু কি অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, কেনই বা তাদের সাসপেন্ড করলো কমিশন, আরো বিস্তারিত আমরা জানবো সরাসরি। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছে। তার মানে একদিকে যখন রুমা এই 5 জনের বিরুদ্ধে ডেডলাইন শেষের আগে রাজ্য এফআইআর করছে, অন্যদিকে 3 জন এমও মাইক্রো অবজারভার তাদের চাকরি থেকে সাসপেন্ড করছে জাতীয় নির্বাচন কমিশন। দেখো, অন্যদিকে জানিয়ে রাখি, এই মাইক্রো অবজারভারদের নিয়েও কিন্তু এর আগে নির্দেশিকা ছিল যে বেশ কিছু মাইক্রো অবজারভার কিন্তু তাদের কাজ ঠিকমতো করছেন না। সেক্ষেত্রে কিন্তু সেখানেও কিন্তু নির্দেশিকা ছিল যদি তারা ঠিকমতো না করেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে পারে। সেই সুবাদে এখন দেখা যাচ্ছে 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করলো মুখ্য নির্বাচনী আধিকারিক, এবং তার সঙ্গে জানিয়ে রাখি উত্তর 24 পরগনার এই 3 জন মাইক্রো অবজারভার জানা যাচ্ছে 2 জন হচ্ছেন ব্যাংকের ম্যানেজার এবং একজন হচ্ছেন ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর। অন্যদিকে জানা যাচ্ছে কর্তব্যে গাফিলতি যেমন ছিলেন সেরকমই কিন্তু তারা না বলে কিন্তু চলে গিয়েছিলেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এই মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, কর্তব্যে গাফিলতি রয়েছে, এবং তার সঙ্গে সঠিকভাবে তারা যে এসআইআর প্রক্রিয়ায় কিন্তু তারা করেননি এবং তারা সেখান থেকে চলে গিয়েছিলেন, এরকমটাও কিন্তু অভিযোগ আসছে। এবং এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এর আগে কিন্তু বারবার প্রশ্ন উঠছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। এবার দেখা যাচ্ছে যে এই মাইক্রো অবজারভাররা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী। কিছুদিন আগেও কিন্তু মাইক্রো অবজারভারদের নেওয়া হয়েছিল যে একদম কমিশনের তরফ থেকে 2 ধাপে তাদের ট্রেনিং করা হয়েছিল, এবং প্রত্যেক জায়গায় প্রথমে তারা শুনানির সময় উপস্থিত ছিলেন, এবার কিন্তু রোল অবজারভারদের তারা সাহায্য করছেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি এই মাইক্রো অবজারভাররা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, 2 জন হচ্ছে ব্যাংকের ম্যানেজার এবং একজন হচ্ছেন একদম ইনকাম ট্যাক্স ইন্সট্রাক্টর। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি 3 জনকেই কিন্তু সাসপেন্ড করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং এটাও ঠিক যে মাইক্রো অবজারভারদের কাজও কিন্তু একদম স্ক্যানারে ছিল, দেখা যাচ্ছিল যে এরাও কিন্তু সঠিকভাবে কাজ করছে না, কিছু ক্ষেত্রে সেটা কিন্তু বারবার অভিযোগ আসছিল। এবার সেই নির্দেশিকা অবলম্বন করেই কিন্তু 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রুমা, তোমাকে ধন্যবাদ। 3 জন মাইক্রো অবজারভার, এরা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের বিরুদ্ধে অভিযোগ, এবং তাদের একেবারে চাকরি থেকে সাসপেন্ড করেছেন সিইও দপ্তর। আমি এইখানে শুরুতেই আসতে চাইবো তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের কাছে, তার কারণ 6 মাস সময় লাগলো। 6 মাস পর অবশেষে তার মানে রাজ্য কার্যত বাধ্য হলো তন্ময়দা জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকর করতে, এবং যে কারণে এই যে 4 জন ইআরও এইআরও একদিকে ময়না এবং বারুইপুর পূর্বের এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে শেষমেশ তো ব্যবস্থা নিতে হলো রাজ্যকে, এফআইআর করতে হলো রাজ্যকে। প্রথমেই যে কথা বলে রাখি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এদের পাশে থাকা হবে, প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মচারীদের পাশে থাকা হবে। নির্বাচন কমিশন তুগলকি কায়দায় যা যা করছেন এখন তাদের ক্ষমতা বল দেখাচ্ছেন, সেই ক্ষমতা বলে করতে হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন থাকবে যে এই এফআইআর তো জাতীয় নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে, মুখ্য নির্বাচনী আধিকারিক সহ তাদের বিরুদ্ধেও হওয়া উচিত।
তারা প্রথম থেকে নিয়মের তোয়াক্কা না করে, সংবিধানের তোয়াক্কা না করে যা ঘটিয়েছেন, প্রথম দিন প্রেস কনফারেন্সে এসআইআর এর সঙ্গে নাগরিকত্বকে টেনে এনেছেন, যেটা তাদের অধিকারের আওতার মধ্যে পড়ে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে মাইক্রো অবজারভারদেরকে দিয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নিয়ে গেছেন, কারণ তারা ফাইনালি সিদ্ধান্ত নিচ্ছিলেন কার নামটা থাকবে কার নামটা থাকবে না, সেটাও আইনের বিরুদ্ধে। থার্ড হচ্ছে এতগুলো মানুষ যেভাবে মারা গেল তার দায়, সব মিলিয়ে এই এফআইআর তো তাদের বিরুদ্ধেই হওয়া উচিত। তাদের নৈতিক অধিকার নেই এই বিষয়ে কথা বলার, আজকে তাদের ক্ষমতা বলে তারা করেছেন, কিন্তু এই গণতন্ত্রে এটা মাথায় রাখা উচিত যে ক্ষমতা। আমি বলছি এইবার তো এই প্রশ্নটা উঠবে যে একেবারে রাজ্যকে টার্গেট করা হচ্ছে, এই যুক্তিটা কি আদৌ খাটে? তার কারণ 7 জন যারা রাজ্যের আধিকারিক তাদেরকে যেমন চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে, এই 3 জন মাইক্রো অবজারভার কেন্দ্রের সরকারি কর্মচারী, তাদেরও তো সাসপেন্ড করা হয়েছে। আমি তার আগে একবার দর্শকদের শুনিয়ে নিই এই মাইক্রো অবজারভারদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছিলেন, এবং আজকে এই যে এফআইআর, এই এফআইআর নিয়ে যে করা হলো সেইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখুন। 4 জনের ক্ষেত্রে এফআইআর করতে বলেছিল কমিশন। আরে ঠিক আছে, আমার বিরুদ্ধে তো কত এফআইআর আছে, এত এইভাবে নিচ্ছেন কেন, এত সিরিয়াসলি? আমি এনআরসি নিয়ে এখানে আন্দোলন করেছিলাম, আসাম গভর্নমেন্ট আমার বিরুদ্ধে আসামে এফআইআর করেছে, আপনারা জানেন সেটা? এগুলো আইনের পথে চলবে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। The chief secretary has also been given the deadline till 5 p.m. by today. But that is for 7 people, na? Yeah. Chief secretary will abide by that. So this is for the another That is one. not the problem. That is for 4 people. That is not the problem at all. I told you categorically, we are with the people, we are with the officials, and we will be with them. There is a law. If anybody violates the law, law will take its own course. এইটা হলো যে এফআইআর এর কথা, 4 জন আধিকারিক, যার মধ্যে 2 জন ইআরও এবং 2 জন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নে কি বলেছেন। এবার মাইক্রো অবজারভারদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। মাইক্রো অবজারভার, সুপ্রিম কোর্ট বলেছিল মাইক্রো অবজারভার শুধু অ্যাসিস্ট করবে, তারা এখনো বসে বসে চা খাচ্ছে, দেখুন গিয়ে সেখানেও বেছে বেছে বিজেপি মাইন্ডেড লোক নাহলে ট্রান্সফার করে দেবে, ওরা দেখে দেখে এলআইসি, রেলওয়ে, পোস্ট অফিস বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। তাদের আমি বলবো, শুনুন, গভর্নমেন্ট হয়তো আপনার কাজ চলে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু আপনাদের নাম এবং নামের রেকর্ড, কে কোথায় কাজ করেন, এটা কিন্তু রেজিস্টার থাকবে। মনে রাখবেন, আপনারা ভালো করে কাজ করুন, আপনাদের মিষ্টি খাও, আমাকে বাদ দিল, কিন্তু জনগণকে নিয়ে খেলবেন না। পাপ কখনো বাপে ছাড়ে না, এটা হচ্ছে প্রবাদ। আমি জানি না এই বক্তব্যের পেছনে তরুণজ্যোতি তিওয়ারি বিশেষ কোনো বার্তা খুঁজে পাচ্ছে না যে এই মাইক্রো অবজারভারদের কে কোথায় কাজ করে সব কিন্তু রেকর্ডে থাকবে। আসলে দেখো, সূর্য অস্ত যখন যায় ছায়া লম্বা হয় এবং মানুষ তখন নিজেকে অনেক বড় মনে করতে শুরু করে। কথা আছে, বি ইউ এভার সো হাই, দ্য ল ইজ অ্যাবাভ ইউ। মুখ্যমন্ত্রী নিজেকে আইনের ঊর্ধ্বে মানতে শুরু করেছিলেন। 13cc অফ দ্য আরপি অ্যাক্ট পরিষ্কার বলছে ইলেকট্রাল রোলে যারা কাজ করে তারা ওই সময় ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার এমপ্লয়ি। সেকশন 32 পরিষ্কার বলছে কাজে গাফিলতি হলে এফআইআর হবে। মুখ্যমন্ত্রী তো আমাদের অনেক কথাই বলেন, একটা পুরনো কথা আছে, যাদের মাথায় দিদির হাট তারাই খাচ্ছে জেলের ভাত। দেখো, মুখ্যমন্ত্রী যার যার পাশে থাকবো বলেছেন তাড়াতাড়ি ডুবেছেন। মুখ্যমন্ত্রী একসময় বললো ডবল ডবল চাকরি হবে, হয়েছে কি? হয়নি। শিল্প হবে, চাকরি হবে বাঙালির, হয়নি। কেন্দ্রীয় হারে ডিএ হবে, হয়নি। মহিলা সুরক্ষা দেব, দিতে পারেননি। না, আমি তোমাকে বলছি মাইক্রো অবজারভারদের যখন তুমি হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে, তোমার মনে হচ্ছে একই কথা তো বিএলওদের ক্ষেত্রেও তোমরা বলেছিলে। আসছি বাবা, আসছি। সিএ করতে দেব না, আটকাতে পেরেছেন কি? এসআইআর হবে না, আটকাতে পেরেছেন। ওয়াকফ অ্যাক্ট লাগু হবে না, আটকাতে পেরেছেন। আমি আবার বলছি, আইন সর্বোচ্চ, আইনের ওপর কেউ না, সে কালীঘাটের টালির চলায় থাকলেও না। আবার বলে দিচ্ছি, দেখো, এই সরকার বাই দ্য পিপল অফ দ্য পিপল বলে না, তৃণমূল সরকারটা বাই দ্য পিপল অফ দ্য পিপল, না বাই দ্য থিপস, ফর দ্য থিপস, অফ দ্য থিপস। চোরেদের সরকার, চোরেদের দ্বারা পরিচালিত একটা সরকার হচ্ছে এটা। আর মুখ্যমন্ত্রী বারবার কথা বলছেন কেন? আমার তো পরিষ্কার হিসাব, কতজন ইলিগাল ভোটার আছে, অনুপ্রবেশকারী আছে। আমার তো মনে হয় এসআর করার দরকারই ছিল না। এখানে তন্ময়দা আছেন, তন্ময়দা তখন তৃণমূলটা করতেন, কিন্তু স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে। আমি কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসবো। তন্ময়দা একটা কাজ করুক, জেনারেল সেক্রেটারি দলের, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করুক 2005-06 যে 1.5 কোটি অনুপ্রবেশকারী ইলিগাল ভোটার লিস্ট নিয়ে তিনি যেতেন, সেই লিস্টে দিয়ে দিক না।
তাহলে না, আমি বলছি, অন্য দিক থেকে তো এই লিস্ট কমিশন দিয়ে দিতে পারে যে বিহারে কতগুলো অনুপ্রবেশকারী ধরা পড়েছে। পশ্চিমবঙ্গের সরকার মানুষের ভোটে হ্যাঁ, হবে। আমি নিজের ভোটে আমার হবে খুব না। স্পেসিফিক প্রশ্ন কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে। তুমি যদি দেখো কৌস্তব, গত 24 ঘন্টায় কার্যত টি-20 স্টাইলে ব্যাটিং করছে নির্বাচন কমিশন। গতকাল 7 জন এইআরওকে সাসপেন্ড করা হলো চাকরি থেকে, আজকে 3 জন এমও অর্থাৎ মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করা হলো। কিন্তু সবটা হচ্ছে এসআইআর এর হিয়ারিং পর্ব মিটে যাওয়ার পরে। কমিশন তার ক্ষমতা বলে যদি এই কাজটা করতে পারে, এতদিন পর্যন্ত কেন করেনি? এই যে দুজন এইআরওকে সাসপেন্ড, শেষ পর্যন্ত এফআইআর করেছে, 6 মাস তার জন্য কেন টালবাহানা চিঠি চালাচালি চললো? কারণ নির্বাচন কমিশন পেপার টাইগার, কাগুজে বাঘ। আমার বন্ধু তরুণজ্যোতি বলছিল যে বাই দ্য থিপস ফর দ্য থিপস অফ দ্য থিপস। চোরেরা শুধু ধাইকিরিকিরি জেলে যাচ্ছে আর ধাইকিরিকিরি জামিন হয়ে যাচ্ছে, ধাইকিরিকিরি জেলে যাচ্ছে, ধাইকিরিকিরি জামিন হয়ে যাচ্ছে। সারদা থেকে, নারদা থেকে, নারদা তো বলা যাবে না, আবার বিরোধী দল নেতাও তো মাল নিয়েছিল। কি বলবো আর, কোনটা বলবো বলুন? আর যা যা তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় করে, যা যা তৃণমূল কংগ্রেস করেছে, আপনি প্রথম কাকে দেখেছিলেন টাকা নিতে টিভি ক্যামেরার সামনে? আপনি দেখেছিলেন টাকা নিতে বঙ্গারু লক্ষণকে টাকা নিতে দেখেছিলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারপর এখন তৃণমূলের দেখেছেন আর প্রাক্তন তৃণমূলকে দেখেছেন টাকা নিতে। যা যা তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় করেছে সব বিজেপির থেকে ছিটে করেছে। একটা লোকের নাম ওই যে চাণক্য, একটা রাজ্যে 5টা সিট জিতেছে, বাকি ব্রিফকেস নিয়ে গিয়ে দলবদল করে দিয়েছে। ঠিকই মুকুল রায় একই রকম ধাপায় দলবদল চলছে। এখন দেখুন না, তৃণমূল আর বিজেপিকে দেখুন না, সকাল থেকে রাত অবধি তৃণমূল আর বিজেপির মানুষের ইস্যুতে কোনো কথা বলা নেই। কে তৃণমূলে জয়েন করছে, কে বিজেপিতে জয়েন করছে, সকালবেলা তৃণমূল, বিকেলবেলা বিজেপি। পিপলস ইস্যুটা সামনে থেকে সরে যাচ্ছে। কাজ নেই, শিক্ষা নেই, স্কুলগুলোর কি অবস্থা, 8000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকরা আরো পরিযায়ী হয়ে যাচ্ছে। সেইগুলোকে না রেখে এই যে নির্বাচন কমিশন পেপার টাইগার আজকে করছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে না আমি তার পাশে থাকবো। মুখ্যমন্ত্রী বললেন যে আমি এসআইআর হতেই দেবো না, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, আমি বেঁচে থাকতে ওয়াকআপ হবে না। সমস্ত মিথ্যে কথা। আরএসএস এর দুর্গা মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী আরএসএস এর পারপাস সার্ভ করছে, বিজেপির পারপাস সার্ভ করছে। বিজেপি চায় না তৃণমূল কংগ্রেসকে এখান থেকে সরিয়ে দিতে। আসলে বিজেপির কাজ, বিজেপির হিন্দুত্ব এজেন্ডা, তৃণমূল কংগ্রেস পারপাস। আমি একটু আইনের পার্টটা আসতে চাইছি, আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। মুখ্যমন্ত্রী বলছেন, এই যে আমি আবার বলছি যে 7 জন এইআরওকে পুরো চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন কেউ চাকরিচ্যুত হবে না, কমিশন কাউকে ডিমোশন দিলে আমরা তাকে প্রমোশন দেব। আইনে সেইটা করা যায় কিনা, এবং দ্বিতীয়ত হচ্ছে মাইক্রো অবজারভার, তাদেরকেও কিন্তু একেবারে ক্ষমতা প্রয়োগ করে জাতীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকারের কর্মী, তাদেরকে সাসপেন্ড করলো চাকরি থেকে। ইংল্যান্ডের প্রখ্যাত আইন বিশারদ লর্ড ডেনিং একটা কথা বলেছিলেন যে তুমি যত ঊর্ধ্বেই হও না কেন, আইনের ঊর্ধ্বে নাও। এই যেটা করেছেন সেটা হচ্ছে 1993 সালের একটা মামলায় সুপ্রিম কোর্ট 2000 সালে রায় দিয়েছিলেন যে কেন্দ্র এবং সব রাজ্য মিলিত হয়ে এই রায়টা হয়েছিল 13cc জনপ্রতিনিধিত্ব যে আইনটা। সেই জায়গা থেকে ভাবতে হবে যে আমরা কোনো চাকরি যাবে না, ইলেকশন কমিশনের সেই ক্ষমতা আছে সাসপেন্ড করার, কিন্তু যার সাসপেন্ড হলো সেই সাসপেন্ডের ব্যক্তি কিন্তু হাফ মাইনে পেতে পারেন। তদন্ত যতক্ষণ চলবে, ইলেকশন কমিশন না বললে সেই তদন্ত বন্ধ হবে না, সেই তদন্ত তোলা যাবে না। তার কি হবে, তার বাড়িরটা কি হবে? সে চাকরি যাবে না, কিন্তু তার বাড়ি যখন হাফ পেনশন পাবে, হাফ মাইনে পাবে, তখন সে দেখবেন তো। এটা ঠিক নয়। জিনিস হচ্ছে এই যে আমরা এসআইআর হচ্ছিল, এসআইআরটা তো দেশের সুরক্ষার জন্য হচ্ছিল। আজকে যুবসাথীর যে লাইনটা পড়েছিল, এত বড় লাইন, তখন বলেন না কেন 2:37 এই এবিপি দেখিয়েছে ছেলের জন্য বাবা দাঁড়িয়েছে, এই লাইনের কথা বলেন না তো। শুধু মন্দির মসজিদ, আমরা ছোটবেলা থেকে এজেন্ডা দেখতাম যে হসপিটাল হবে, স্কুল হবে, আজকে প্রত্যেকটা লোকের সুবিধা অসুবিধা এগুলোকে দেখতে হবে। তা না, এই পার্টি করে জগন্নাথ মন্দির, ওই পার্টি করে ওই মসজিদ। আজকে হুমায়ুন বলছেন এই মসজিদ হবে, কই বলছেন না তো একটা পার্টি যে একটা হসপিটাল হবে, মানুষের জন্য শিক্ষা হবে, একটা স্কুল হবে। কিসের জন্যে আমরা এই দেখতে বাংলায় জন্মেছি? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই রকম একটা চাপের মাঝে আজকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এমও যারা, অর্থাৎ মাইক্রো অবজারভার দ্বারা যারা, তারা কোথায় কাজ করেন সমস্ত রেকর্ড থাকছে। এই হুমকি এবং হুঁশিয়ারির চাপ, পাল্টা চাপ যেটা তৈরি হচ্ছে, তার মাঝে কি কার্যত রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা কাজ করছে নির্বাচনে, তারা কি স্যান্ডউইচ হয়ে যাচ্ছেন না? আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। মূল বিষয় হচ্ছে এইরকম পরিস্থিতিতে আলটিমেটলি 28 তারিখে যে ফাইনাল ভোটার লিস্টটা বেরোবে, সেইটা কতটা স্বচ্ছ হবে?
না দেখুন, কতটা স্বচ্ছ হবে সেটা তো আমরা বেরোনোর পরে বুঝবো, কিন্তু আগেই যেটা দেখছি যে অস্বচ্ছতাটা অনেকটাই এখানে রয়েছে এবং সেই জন্যই কেউ সাসপেন্ড হচ্ছে, মাইক্রো অবজারভার সাসপেন্ড হচ্ছে, আর এই এইআরওদের মধ্যে এফআইআর হচ্ছে। একটা কথা খুব পরিষ্কার যে ইলেকশন কমিশন যদি ভুল করে তাহলে রাজ্য সরকারও কি সেই ভুল করবে? রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন দুজনের যৌথ দায়িত্বে এই নির্বাচনের তালিকা সুষ্ঠুভাবে করার কথা হচ্ছিল। এসআইআর তো প্রত্যেকেই চেয়েছিলেন। কোন রাজনৈতিক দল বলেছিল যে এসআইআর চায় না? বলেছিল যে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম থাকবে, অবৈধ ভোটারের নাম থাকবে না। এই তো ব্যাপার, সব রাজনৈতিক দল। তাহলে আজকে রাজ্য সরকার হিসাবে তৃণমূল কংগ্রেস তারা তাদের যখন আধিকারিকরা এখানে কাজ করছিল এবং তাদের কাজের গাফিলতির জন্য এফআইআর করতে বলেছিল, সেটা 6 মাস বাদে কেন করলো? করতেই যখন হলো, ইলেকশন কমিশন কানমোলা দিয়ে কানমোলা যখন খেতেই হলো, শেষ দিনে কেন খাবো? আমি নিজেই শতপ্রণোদিত। এইটা যখন কমিশনের হাতে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার প্রয়োগটা করতে 6টা মাস কেন কমিশন সময় নিল, এইটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। দেখুন, গত 24 ঘন্টায় অন্তত কড়া ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনকে যে ফুল অ্যাকশন মোডে দেখা যাচ্ছে, তাতে নির্বাচনে কতটা প্রভাব পড়বে সেদিকে নজর থাকবে। ঠিক আমাদের যেভাবে নজর থাকবে যে ভোটের আগে বিজেপি রথযাত্রা বিজেপির ভাগ্যের চাকাকে ঘোরাতে পারে কিনা। এবার আপনাদের দেখাবো ভোটের আগে বিজেপি রথযাত্রা, যেখানে অংশ নিতে আসছেন প্রধানমন্ত্রী, কোচবিহারে থাকবেন মোদি। এই রথযাত্রার কর্মসূচি শেষ হবে ব্রিগেডের জনসভায়। ভোটের প্রচারে অর্থাৎ রাজ্য জুড়ে ফের রথযাত্রায় নামছে বঙ্গ বিজেপি। কোচবিহার থেকে রথযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী 5 তারিখ অথবা 6 তারিখ মার্চ মাসের। কোচবিহারে আসবেন প্রধানমন্ত্রী, রথযাত্রায় থাকবেন তিনি। যে রথযাত্রা গিয়ে শেষ হবে ব্রিগেডে। 5টি সাংগঠনিক বিভাগে ভাগ করে বিজেপির এই রথযাত্রা চলবে। রাজ্য ঘুরে মোটামুটি মার্চ মাসের মাঝামাঝি সময়ে রথ এসে পৌঁছবে ব্রিগেডে, আর সেখানেই সভা মোদির। 1 মার্চ থেকে শুরু হচ্ছে রথযাত্রা, তারপর দোলের জন্য বিরতি থাকছে কটা দিন। 13, 14 এবং 15 তারিখ মার্চ মাসের ব্রিগেডে প্রধানমন্ত্রী সভার প্রস্তুতি, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। কোচবিহার, আমতা, ইসলামপুর, তারাপীঠ, রায়দিঘি এই 5টি রথ ঘুরবে রাজ্য জুড়ে এবং এই রথযাত্রার কর্মসূচি যাকে আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফে পরিবর্তন যাত্রা বলা হচ্ছে, তা শেষ হবে ব্রিগেডে গিয়ে। এবার বিজেপির এই রথযাত্রা কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ কি বলছেন একবার শুনুন। যে বিজেপির BLA 2 পায় না বুথে, নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে BLA 2 করতে হয়, যাদের বুথেই লোক নেই তাদের আবার রথযাত্রা, ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে 4টে লোক নিয়ে গিয়ে 2টো জায়গায় চা খেয়ে ছবি তুলবে। আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। একটা বিষয় দেখুন, আপনি সকলেই মানবো যে এসআইআর এর জন্য সাধারণ মানুষের একটা বড় অংশের মধ্যে নিত্য হয়রানি হচ্ছে, যার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলছে তৃণমূল কংগ্রেস। এইবারে যে অন্তর্বর্তী বাজেট হলো, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, ভাতার পরিমাণ। তুমি দেখবে যুবসাথী প্রকল্পে আজকে 3য় দিন পড়লো, উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখন এই পরিস্থিতিগুলোর একটা রথযাত্রা দিয়ে মোকাবিলা করা যাবে তো? পশ্চিমবঙ্গের মানুষ যা যুবসাথী লাইনটা তোমাদের এতেই দেখছিলাম আমি, MA পাস করা, B.Ed পাস করা ছেলেমেয়েরা বলছে ভাতা দিচ্ছে, কিন্তু আমাদের কাজ চাই, আমাদের কাজ কোথায়? মুখ্যমন্ত্রী অনেক ভাতা টাতা ঘোষণা করেছেন, আমার আপত্তি নেই। লক্ষ্মীর ভাণ্ডার 1,500 কেন দিচ্ছে? 10,000 টাকা দিলেও আমার আপত্তি নেই। সাথে কাজ দিক, সাথে এখানে চাকরি আনুক, শিল্প হোক, পশ্চিমবঙ্গে মানুষের জীবনযাত্রার মান উন্নতি হোক। ডবল চাকরি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন 2021 সালে। আমরা দেখলাম ডবল চাকরি গেল, পশ্চিমবঙ্গে চাকরি হলো না। পশ্চিমবঙ্গে তিনি নারী সুরক্ষার কথা বলে, বাংলা নিজের মেয়েকে চায়। বাংলার মেয়েরা দেখলো হাঁসখালি, বাংলার মেয়েরা দেখলো আরজিকর, বাংলার মেয়েরা দেখলো কসবা ল কলেজ। বাংলা মানে যে বাংলা অস্মিতার কথা মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী সফল, একদিকে মানতে হবে যে যুব সমাজ চাকরি চেয়েছিল, বাঁচার অধিকার চেয়েছিল, ভালো হয়ে থাকতে চেয়েছিল, শিক্ষিত যুব সমাজ, তাদের চাকরি বাজারে আলু পটলের শুরু হচ্ছে। এইটা একটু বলো যে তোমাদের কর্মসূচিটা কি রকম? আলু পটলের মতো বিক্রি হলো তাদের চাকরিগুলো, তাদের জীবন বিক্রি হলো, আর তাদেরকে শেষ মতো লাইনে দাঁড় করিয়ে ভাতা ধরে দিল, তোমরা ভাতা নাও। রথযাত্রার মানে যে পরিকল্পনা 9 তারিখ থেকে, মানে আমাদের 9টা রথযাত্রা হবে, 1st and 2nd মার্চ থেকে শুরু হবে, 5th মার্চ থেকে শুরু হবে, 1st আর 2nd মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন। সেখান থেকে 6 দিন চলবে। বিভিন্ন আমাদের জোন ভাগ করা আছে, জোনগুলোতে হবে। এই সরকারের বিরুদ্ধে যে চার্জশিট আমরা বিধানসভা ভিত্তিক পেশ করেছি, প্রত্যেকটা মানুষের দরবারে যাওয়া, মানুষের কাছে পৌঁছানো। রথযাত্রার মতো আসবে, তার সাথে মাইক্রো টিমও কাজ করবে।
প্রত্যেকটা বাড়িতে রিচ করা, 1-to-1 রিচ করা এবং মানুষের কাছে পৌঁছানো এবং সত্যিটা মানুষকে দেখানো। ভাতা নিয়ে আপত্তি নেই, আমি আবার বলছি। কিন্তু কুণাল ঘোষ বলছেন BLA 2 তোমরা দিতে পারো না, রথযাত্রার জন্য লোক পাবে কোত্থেকে? কে বলছে? কুণাল ঘোষ 2017 তো বিজেপির দরজায় কেন ঘুরছিল জিজ্ঞেস করো তো একটু। উনি, আমি আবার বলছি এখান থেকে, লকেটদির সাথে যোগাযোগ করেননি 2017 তো বিজেপি জয়েন করার জন্য? এক মুখে কত রকম কথা বলে। এই যে কুণাল ঘোষ না, মুখ্যমন্ত্রীকে কী সব চোর টোর বলতো মনে নেই, তার কথা তুমি শুনছো? মহাভারতের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কি জানো শুভ্র? আমি মনে করি মহাভারতের সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টারের নাম হচ্ছে শকুনি। শকুনি নিজের লড়াইটা লড়ছিল। কুণাল ঘোষের একটা কথা আমার কানে বাজে, এদের আমাকে যারা জেলে ঢুকে গেছে তাদের শেষ না করা পর্যন্ত আমি যাব না। তো কুণাল ঘোষ এই শকুনি রোলটা প্লে হ্যাঁ, যেহেতু মহাভারতের কথা বললো, আমাকে রামায়ণের কথাতেও ফিরতে হয়, যেখানে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোটারদের অধিকার হরণ করছে, ঠিক যেমনভাবে রাবণ সীতাকে হরণ করেছিল। এই মহাভারতের কথা বলে আবার এটাও বলতে হয় যে দুর্যোধন দুঃশাসনের কথা অমিত শাহকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কিন্তু আমি এখানে উত্তরের জন্য একেবারে তন্ময় ঘোষের কাছে আসবো, কিন্তু তার আগে বিরোধী দলনেতা তিনি কি বলছেন একবার দেখুন। ये रथ यात्रा नहीं, परिवर्तन यात्रा है। परिवर्तन यात्रा है, इसमें सार्वजनिक रूप से होगा। जहां जहां चुनाव होता है, परिवर्तन यात्रा या चुनाव जीतने की संकल्प यात्रा होता है। ये जिस तरीके से सब राज्यों में होता है, यहाँ भी होता है। और प्रभु जगन्नाथ देव का रथ यात्रा भी होता है हिंदू समाज के लिए, पूरा विश्व में। কিন্তু তন্ময়দা, এই রথযাত্রা বিজেপির কাছে পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত। দর্শকদের স্মরণে থাকবে যে 80 সালে যখন বিজেপি তৈরি হলো, তারপরে 84 সালে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো বিজেপি। দুটো মাত্র আসন পেয়েছিল, 7% কাছাকাছি তাদের ভোট ছিল। ঠিক 4 বছর পর, মাঝে খেয়াল রাখতে হবে, রাম জন্মভূমি আন্দোলনকে সামনে রেখে লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে রথযাত্রা করা হলো। একেবারে সেটা এক লাফে বেড়ে হয়ে গেল 85। 7% যেটা ভোট ছিল বেড়ে হয়ে গেল 20%। অর্থাৎ রথযাত্রা বিজেপিকে ডিভিডেন্ড দিয়েছে তন্ময়দা, এটা কিন্তু প্রতিষ্ঠিত। রথযাত্রায় নিশ্চিতভাবে আসবো। তরুণ তার আগে অনেকগুলো কথা বললো, খুব ছোট্ট পরিসরে বলে নিই। এক হচ্ছে বেকারদের কথা বললো, বেকার ভাতা নিয়ে অনেক সমস্যা। নীতিশ কুমারের ওখানে এমসিসি চালু হওয়ার পরেও 10,000 টাকা ভাতা দেওয়া হয়েছিল, সেটা নিয়ে সমস্যা নেই। তাদের নেতারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বলেছে মহিলাদেরকে ঘরে বেঁধে রাখবেন, সেগুলো নিয়ে মন্তব্য জানা গেছে। এবং সর্বশেষে বেকারদের ন্যাশনাল অ্যাভারেজ, আমি আগের দিন শোতেও বলেছিলাম 4.8%, পশ্চিমবাংলায় 3.6%। কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী, নারী সুরক্ষা নিয়ে বললো, কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী পশ্চিমবাংলার কলকাতা সুরক্ষিত সব থেকে নিরাপত্তম শহর। কেন্দ্র সরকারের প্রশ্ন হচ্ছে বিজেপি রথযাত্রায় তৃণমূলের জয়ের রথ আটকে যাবে কিনা। এবার রথযাত্রায় আসি। এইবার বাংলায় যে রথযাত্রা, আমি যখন ছোটবেলায় ছিলাম, গ্রামে ছিলাম, তখন রথ বানাতাম। একটা বাঁশকে কেটে না, এরকম চারদিকে ফাটিয়ে তারপরে দড়ি বেঁধে সেখানে একটা জগন্নাথ, সুভদ্রা, বলরামের ছবি থাকতো এবং নিচে এরকম একটা গামছা বাঁধা থাকতো। আমরা রথ টেনে টেনে নিয়ে যেতাম, বাড়ির মায়েরা বেরিয়ে চাল দিতেন, সেই চালগুলো শেষে দিয়ে মেলাতে বিক্রি করে পাঁপড় এবং জিলিপি খাওয়া হতো। বাংলায় রথযাত্রার কালচার হচ্ছে এইটা। এই কালচারটা তো বিজেপি জানে না, বাংলার যে রাজনীতি তার সঙ্গে সম্পৃক্ত নয়। সেই জন্যে আজকে তাদেরকে যে রথযাত্রা বিভাজনের কথা বলে, আমি যে রথযাত্রা বললাম সেটা উৎসব। সেখানে হচ্ছে প্রত্যেকে এইভাবে পার্টিসিপেট করে, গ্রাম হোক শহর হোক, এখানকার রথযাত্রা হচ্ছে সেটা। আর বিজেপি যে রথযাত্রা আনতে চাইছে সেটা হচ্ছে বিভাজনের রথযাত্রা। এই রথযাত্রা বাংলার মাটিতে কোনো কাজ করবে না। যত এই সব করবে তত ভোট কমবে এবং বাংলায় প্রাসঙ্গিকতা হারাবে। আগামী 26-এর নির্বাচনে দেখেন, তাহলে তো তৃণমূলের খুশি হওয়া উচিত, বিজেপি আরো বেশি করে রথযাত্রা করুক, ভোট হারাবে ওরা। কারণ এটা তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা, তারা একটা কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচি, হাজার কর্মসূচি বিজেপি নেয়। এবং যতবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসেন, আমাদের ভোট বাড়ে। ওনারা এসে যতবার বলবেন আপকি বার 200 পার, 77 হয়েছিল, এবার যদি আরেকটু বেশি বলেন তাহলে ওই 77টা কমে 50-এর নিচে চলে আসবে। নিঃসন্দেহে তরুণদের উত্তর দিতে চাইবে, কিন্তু তার আগে প্রতীক চট্টোপাধ্যায়ের কাছে আমাকে আসতে হবে। কিন্তু এইখানে আমি দেখাতে চাইবো, এই রথযাত্রা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া কিন্তু একের পর এক আসছে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন একবার দেখুন। এ তো নতুন কথা নয়, হিন্দুত্বই তো বিজেপির একমাত্র এজেন্ডা। তো এই এজেন্ডা নিয়ে সারা ভারতবর্ষে ভোট করছে, বাংলাতে ভোট করবে। একদিকে দিদির এজেন্ডা চলবে, একদিকে মোদির এজেন্ডা চলবে, ভাগ করে নাও বাংলাকে। এ তো সবে শুরু, এ রথ কত পথ পার হবে দেখুন। দেখুন, মার্চে হচ্ছে বিজেপি রথযাত্রা। তার আগে খেয়াল রাখতে হবে, আগামীকাল দুপুর নাগাদ অমিত শাহ তিনি এসে পৌঁছচ্ছেন। তিনি যাবেন মায়াপুরে ইসকনের কর্মসূচিতে, তারপর সেখান থেকে তিনি আবার দিল্লি ফিরে যাচ্ছেন। অর্থাৎ
কোথাও না কোথাও এই হিন্দুত্ব এইটাকে এজেন্ডা করে কি বিজেপি পুরো মাত্রায় এগোতে চাইছে? ফোকাস কি তাহলে হিন্দুত্ব? এই হিন্দুত্ব এজেন্ডাকে বিজেপিকে 26-এ ডিভিডেন্ড দিতে পারবে বলে মনে হচ্ছে প্রদীপদা? দেখুন, পশ্চিমবঙ্গের যা অবস্থা, মানে উদ্ভাবনী কিছু করতে হবে, ইনোভেটিভ কিছু করতে হবে। রথযাত্রাটা অনেকটা ক্লিশে, অনেকবার আমরা দেখেছি রথযাত্রা পরিবর্তন যাত্রা। আমার মনে হয় এই রথযাত্রা বিজেপিকে ডিভিডেন্ড দেয়, কিন্তু অনেক দেরি করে। 90-এর দশকের শুরুতে বিজেপি রথযাত্রা যে উৎসাহ নিয়ে হয়েছিল, সরকার করেছিল কিন্তু 98 সালে। ফলে 21-এ রথযাত্রা কই, 26-এ রথযাত্রা, সেটা কি 2 মাসের মধ্যে ডিভিডেন্ড দেবে কি দেবে না, একটা বড় প্রশ্নচিহ্ন। এবং আমি মনে করি এই রথযাত্রায় তন্ময়দা একটু আগে বলছিল চাল দেওয়া বা পাপড় কেনা, আমার মনে হয় এখন আর এগুলো দরকার নেই। মানুষ জানতে চাইছে যে বিজেপি সরকারে এলে বেকাররা নিয়োগপত্র পাবে কিনা, এবং নিয়োগপত্র যদি 2 বছর বা 1 বছরের মধ্যে না দিতে পারে, তাহলে বিজেপি ক্ষমতা থেকে স্বেচ্ছায় সরে যাবে কিনা। ফলে অনেক অপোজিশনে থেকে বলা সহজ যে আমি নিয়োগ নেই, অত্যাচার হচ্ছে, আমি এলে আমি কি করব, আমি কি নিয়োগ দেব, আমি কি ভাতা বাড়াবো, কত বাড়াবো, এই কথাগুলো পরিষ্কার। রথযাত্রার রথ থেকে বাতাসা আর চাল না চুড়ে এই নিয়োগপত্র, এই চাকরি দেওয়া, এই কথাগুলো যতক্ষণ না বলবে ততক্ষণ কিন্তু বিজেপির এই ডিভিডেন্ড পাওয়া মুশকিল আছে। রথযাত্রার এই যে টাকা পয়সা, এই টাকা পয়সাগুলো দিয়ে গরিব মানুষদের পাশে বিজেপি কতটা দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে কথা। যে আজকে যদি মনে করা হয় যে বিজেপির কোনো ক্যাম্প, যেরকম তৃণমূল কংগ্রেস অনেক টাকা পয়সা দিয়ে সেবাশ্রয় করছে, বিজেপি কটা ক্যাম্প করছে এই টাকা পয়সা রথযাত্রায় খরচ না করে এই ধরনের গ্রামের মানুষের পাশে যদি দাঁড়ায়, তাহলে অনেক উদ্ভাবনী, তাদের অনেক ভোট বেশি হবে। এবং সব থেকে বড় কথা, আজকে বেকারদের যে ভাতা দেওয়া হচ্ছে, তাহলে বিজেপি বলুক যে যতজন ভাতার লাইনে দাঁড়িয়ে আছে এবং ভাতা নিচ্ছে তাদেরকে তারা নিয়োগপত্র দেবে, এবং যদি না দিতে পারে তাহলে তারা স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে যাবে। আমি উত্তর নেবে তরুণ, কিন্তু আমি তার আগে একবার খুব দ্রুত কৌস্তবের কাছে আসবো। আমি বলছি, এক হচ্ছে যে এই রথযাত্রায় আলটিমেটলি সাধারণ মানুষ, এই রাজ্যের যারা বাসিন্দা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের স্বার্থ কতটা সুরক্ষিত হবে, তার কতটা বার্তা এই রথযাত্রা কর্মসূচি থেকে দেওয়া যাবে আমি জানি না। কিন্তু পাশাপাশি এটাও, এই ছবিটাও সমান গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে কৌস্তব। আজকে 3 দিন ধরে যে যুবসাথী বা বেকার ভাতার জন্য ক্যাম্প এবং 1,500 টাকার জন্য যেভাবে ভিড় উপচে পড়ছে, এটা রাজ্যের অবস্থাটা কি খুব উজ্জ্বল বলে প্রতীয়মান হচ্ছে নাকি? কোনোভাবেই উজ্জ্বল মনে প্রতীয়মান হচ্ছে না। বেকার ভাতা দেওয়া হয়েছে, তা বিরাট লাইন পড়ছে। কিংবা তৃণমূলের নেতারা আবার ফেসবুকে পোস্ট করছে যে সিপিএম আর বিজেপির ছেলেরা বেকার ভাতার লাইনে দাঁড়াবেন না। কি মানে এদের কোন সেন্স? এরা রাজনীতি করে? সরকারি প্রকল্প যে সরকারি করুক না কেন, সে সরকারি প্রকল্পের অধিকার তো কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বাবার পয়সায় হচ্ছে নাকি? তো সরকারি পয়সা, ট্যাক্স পেয়ারদের পয়সায় হচ্ছে। কি বলছেন আমি বুঝতে পারছি না। কিন্তু আমি বলছি এই যে রথযাত্রার কথা বলছেন না, এই যে বিজেপি তো মাঝে মধ্যে হুমকি দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার নেবেন আর বিজেপিকে ভোট দেবেন, সেটা কিন্তু চলবে না। না, সেটা মানে একটা অংশ কিন্তু কার্যত একটা সরকারি প্রকল্পকে তৃণমূলের প্রকল্প মনে না করলে এই ধরনের বক্তব্য হয় কি? বারবার বলে আজকে জয়নগরের বিধায়ক বলছেন, আমি বলছি রথযাত্রা বিজেপির রথ যে জায়গা দিয়ে যাবে তো বিভাজনের রাজনীতিকে স্পষ্ট করবে। বাংলার মানুষ জানে যে যত মত তত পথ। কিসের বিজেপির রথ? কোন বিজেপি? যে বিজেপি সকাল থেকে রাত অবধি হচ্ছে সংখ্যালঘু মানুষদের আক্রমণ করা, যে বিজেপি বললো 1 কোটি রোহিঙ্গা এসআইআর বাদ যাবে, আর বাদ গেল দাস, বাদ গেল বিশ্বাস, বাদ গেল মতুয়া। আমরা জানি না কোন বিভাজনের রাজনীতি? যে বিজেপি উল্লসিত, বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, বিজেপি উল্লসিত। বিজেপি চেয়েছিল জামাত ওখানে ক্ষমতায় আসুক, জামাতের এপিটার ওপিট তো আরএসএস, আমরা তো জানি। পশ্চিমবাংলায় বিজেপির রথ যে রাস্তা দিয়ে যাবে বিভাজনের রাজনীতি করছে। বিজেপি বিকল্প অর্থনীতির কথা প্রদীপদা বললেন, কি বলছেন? ক্ষমতা এসছেন নাকি? কোথায় ক্ষমতা? 50-এর নিচে এবার নেমে যাবে, আসুন 50-এর নিচে নেমে যাবে। বাংলার মানুষ বুঝতে আরম্ভ করেছে ইডি সিবিআই তারা হচ্ছে টম এন্ড জেরি। কোন এই যে 27টা বিজেপি থেকে বেরিয়ে যাবে, সেটা কার ঘরে যাবে? তো নিশ্চিতভাবে আমাদের ঘরে আসবে। আবার কি আছে? নিশ্চিতভাবে মানুষ তো বুঝতে পেরেছে যে সিপিআইএম ছাড়া, বামপন্থীরা ছাড়া তৃণমূল কংগ্রেসকে কেউ হারাতে পারবে না। এর সম্ভবপর ব্যাপার নয়। তৃণমূল কংগ্রেসের আমলে 14,000 আরএসএস স্কুল হয়েছে। বা বামফ্রন্ট যখন ছিল, আপনি বিজেপি কি জিনিস জানতেন না? পাড়ায় পাড়ায় আরএসএস স্কুল, বিভাজনের রাজনীতি। আর তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছে বিজেপি, সবাই জানে তো। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের অপরাধ শুধু দুর্নীতি নয়, বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে পশ্চিমবাংলায় কথা শুনছিলাম, কৌস্তবদার কথাগুলো শুনছিলাম, সত্যি তো বিজেপি সাম্প্রদায়িক হুমায়ুনের সাথে ঘণ্টাখানেক বৈঠক
একদম অসাম্প্রদায়িকের লক্ষণ। বাহ। যে 70-30-কে ভাগ করার কথা বলে, 30% হিন্দুকে কেটে এই ফেলার তোমার কথা লোকসভার বলে, প্রার্থী ছিল। সেটা ঠিক আছে। ভাই, তোমার লোকসভার প্রার্থী সেকেন্ড ছিল। হচ্ছে আব্বাস সিদ্দিকী, তুই কথা নওশাদ বলতে গেছিল, সিদ্দিকীকে তোমার কোলে নিয়ে লোকসভার দাঁড়া প্রার্থী ছিল, ভদ্রতা ভাই। রাখো, তরুণ বলে নি, বলো। বলে নি। আব্বাস সিদ্দিকীকে কোলে উঠে মানে একটা কোলে আবার সিট কবে চাই, উঠলো? সেলিম বাবুর কোলে একটু আবার কবে এমএলএ উঠলো? হওয়া দরকার, ও, তুমি তো তাহলে মমতা তারা বলছো, লাফায়। কোলে কবে উঠলো? এতগুলো কথা বলে তারা। আমি দুর্গাপুর কল্যাণী তো ভুলিনি, কল্যাণীতে আমি থাকতাম। কল্যাণী শিল্পাঞ্চল লাল ঝান্ডার আড়ালে কিভাবে বন্ধ হয়েছে আমরা দেখেছি। ব্যাস। দুর্গাপুর শিল্পাঞ্চল কিভাবে বন্ধ হয়েছে আমরা তৃণমূলের দেখেছি। এরা শিল্প আনবে, শিল্পকে ডুবিয়েছে এরা। কে আর শিল্প? তারা কথা বলে শিল্প তো তাড়ালে তোমরা, ভারতীয় ক্ষমতার সাথে জনতা মিলে। পার্টি বলছি শিল্প এখানে থেকে টাটাকে তাড়ালে দাদা তোমরা, ভদ্রতা রাখো, ক্ষমতার সাথে শূন্য মিলে। থেকে মহাশূন্য বলো, যাচ্ছ, বলো, ক্ষমতা বলো। ধরে আরে রাখো। বলো, বলো। আমরা বারবার শূন্য বলেই বাংলার এই অবস্থা। হ্যাট্রিক করবে, হ্যাট্রিক। আমরা শূন্য বলেই চিন্তা নেই, বাংলার এই হ্যাট্রিক করবে। অবস্থা। শোনো, শোনো। হাতের তলায় টাকা, চার্জশিট নিয়োগ দিয়ে দুর্নীতি- চার্জশিট দিতে পারো না। দুর্নীতি অনুব্রতের বিরুদ্ধে ছাড়া ট্রান্সফার দাদা দিতে আবার পারো না, বলছি, CBI ভদ্রতা রাখো, ভদ্রতা রাখো। বলো, বলো। দুর্নীতিমুক্ত নিয়োগের কথা ভারতীয় জনতা পার্টি বলে। আয়ুষ্মান ভারত এখানে আসলে যেই কার্ডটা পুরো ভারতে গায়ে লাগবে তার কথা ভারতীয় জনতা পার্টি বলে। এডুকেশন ডিপার্টমেন্টে শুধু 5 লাখ ভ্যাকেন্সি আছে, ব্রাত্য বসু মানে বিধানসভা ফ্লোরে স্বীকার করেছে, সেটাকে ফিল আপের কথা ভারতীয় জনতা পার্টি বলে। ইলেকট্রিক বিল, মধ্যবিত্ত সামান্য জিনিস, ইলেকট্রিক বিল অন্য সব রাজ্যে দাম কম। যে সিএসসি কলকাতা ইলেকট্রিক বিল যে ঠিক দামে আছে, যায়, সবটা অন্য বুঝলাম যে রাজ্যে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্রের কথা, একটা রাজ্যের কথা ভারতীয় জনতা পার্টি বলে, কিন্তু এখানে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, এবং সেই অভিযোগের তদন্ত যখন সেই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রে সরকারের কোনো একটা এজেন্সি করছে, তারা কিভাবে একেবারে পরপর জামিন পেয়ে যাচ্ছে, একটার ক্ষেত্রেও তদন্ত কিভাবে দিনের আলো দেখতে পেল না, এই প্রশ্ন আমি বলছি তো, তদন্ত কেন শেষ হলো না, তারা বিচার পেল না, এই প্রশ্নগুলো সামনে আসে। কিন্তু আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো, কিছুক্ষণ আগেই আপনাদের জানাচ্ছিলাম যে আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মায়াপুরে ইসকনে যাবেন তিনি, এবং বুধবার অর্থাৎ আগামীকাল কলকাতা থেকে কপ্টারে মায়াপুর যাবেন। কিন্তু এইখানে খেয়াল রাখতে হবে, তার এবারের যে বঙ্গ সফর, রাজ্য সফর, সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি থাকছে না। এই মাসে এই নিয়ে দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আসছেন, তার কর্মসূচিতে কোনো রাজনীতি নেই, কিন্তু তাকে নিয়ে, তার এই সফর নিয়ে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে উঠেছে। দেখাবো, তারপরে আসছে। আমাদের এখানে ইসকনে ক্যাম্পাসে যেহেতু প্রোগ্রাম হচ্ছে, আমরা SGBA কে পুরো সাপোর্ট দিচ্ছি, তারা এই প্রোগ্রাম করছে এখানে। তো কালকে অমিত শাহজি এখানে ল্যান্ড করবেন 2:30টার সময় আমাদের এখানে ক্যাম্পাস মধ্যে যে হেলিপ্যাড আছে এখানে ল্যান্ড করবেন। তারপরে উনি মন্দিরে দর্শন করতে আসবেন, দর্শন করে উনি স্টেজে আবার চলে যাবেন যে জায়গায় SGBA একটা পান্ডাল করেছে, যে জায়গায় উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সম্বন্ধে ওনার গুরু মহিমা কীর্তন করবেন। তারপরে উনি মায়াপুর থেকে চলে যাবেন। কিন্তু আমাদের পুলিশ প্রশাসন থেকে সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, যেহেতু হোম মিনিস্টার আসছেন, তো তারা পুরো এই ট্রাফিক পান্ডাল প্রোগ্রাম সব কিছু তারা কন্ট্রোল করবে। অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং সারা ভারতবর্ষের বিজেপি নেতারা ভোটের সময় বারবার আসেন, ডেলি প্যাসেঞ্জারি করেন, ভোটের পর তারা হেরে চলে যান, তারপর তাদের দেখা যায় না। তারা বাংলা টাকা আটকান, বাংলাকে বদনাম করেন। তো ওরা আসবেন, যাবেন, পরিযায়ী ডেলি প্যাসেঞ্জার, আবার হেরে চলে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল আসছেন, আর আজকে কীর্তি আজাদ, যিনি হচ্ছেন তৃণমূলের সাংসদ, তিনি ব্যাঙের সঙ্গে তুলনা করে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কারোর নাম তিনি নেননি, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। কি বলেছেন কীর্তি আজাদ, দেখুন। जैसे वर्षा होता है ना तो बेंग आता है, वैसे ही इलेक्शन होता है तो ये बीजेपी का बेंग आता है, और बेंग आके टर टर और आएगा और बेंग की तरह टर टर करेगा। यहाँ पर आके हम ये करेगा, अब की बार 205 और सेंचुरी नहीं हो पाता है। तो ये लोग बेंग है, बेंग। जैसे बरसाती बेंग होता है, बरसात में बेंग आता है, वैसे इलेक्शन में बीजेपी का बेंग आता है। আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে টর্চার কমিশন, হিটলার থেকে শুরু করে একেবারে তুগলক বলে আক্রমণ করছেন, এই শব্দবন্ধে নিশানা করছেন, ঠিক তখনই তারই দলের সাংসদ নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে এই বক্তব্য রাখছেন। গানের উক্তি ছিল যে কথার পিঠে কেবল কথা সিলিং ছুতে চায়, নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়। বাংলার একটা জায়গা ছিল ঐতিহ্য, বাংলার একটা জায়গা ছিল সংস্কৃতি, সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন? এটাই তো বাংলার মর্যাদা, এটাই তো বাংলাকে আলাদা করে ভারতবর্ষ থেকে। ভারতবর্ষের একটা জায়গাতে আমরা বলতে পারি আমরা বাঙালি,
আমাদের সেই জায়গা আছে, সংস্কৃতিতে আমরা এক, সেই জিনিসগুলো চলে যাবে। এ ওকে বলবেন, ও ওকে বলবেন, একজন সাংসদ একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন এরকম কথা, যে রাজনৈতিক দলই হোক, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, প্রত্যেকের সম্মান দিয়ে কথা বলতে হবে। এটাই বাংলা শিখেছে। আজকে যে জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, আজকে একটু আগে কথা হচ্ছিল, আজকে পদযাত্রাই হোক আর রথযাত্রাই হোক, প্রত্যেকের অধিকার আছে সেখানে। তাই বলে এই সব কথাগুলো বলতে হবে? আজকে সংবিধানের 19-1 দাঁড়ায় রাজনৈতিক যে কোনো দল শান্তিপূর্ণভাবে তার বাক স্বাধীনতা আছে। একেবারে আমি বলছি রাজনৈতিক মতবিরোধ থাকবে, গণতন্ত্রে সেটাই কাঙ্ক্ষিত এবং গণতন্ত্রের জন্য সেটা স্বাস্থ্যকর, কিন্তু সৌজন্যটুকু হারিয়ে যাবে কেন তন্ময়দা? সৌজন্যর রাজনীতিতে আমরা বিশ্বাস করি। এই যা কীর্তি আজাদ বলেছেন, আমরা কোনো ব্যক্তিগত আক্রমণের কথা বিশ্বাস করি না। কোনো প্রতিষ্ঠান বা কোনো লড়াই যখন হয় সেটা আদর্শগত জায়গা থেকে লড়াই হয়, সেই লড়াইটাই রাজনৈতিক লড়াই। বারবার দেখেছেন, কালকে এবিপি আনন্দতে দেখানো হয়েছে যে শোটা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইন্টারভিউটাও টেলিকাস্ট হয়েছে, সেখানেও বারবার সৌজন্যের কথা উঠে এসছে। ইরেসপেক্টিভ অফ দল, বিভিন্ন সময় বিভিন্ন প্রধানমন্ত্রী ছিলেন, তাদের সঙ্গে কীরকম সম্পর্ক পুরোটা উঠে এসছে। আমার একটাই বক্তব্য, 7 বারের সাংসদ এবং 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও যখন কুরুচিকর মন্তব্য, মিমগুলো বানানো হয়, সেগুলো অত্যন্ত নিন্দাজনক। আমি সমস্ত দল মত নির্বিশেষেই বলছি, লড়াইটা রাজনীতির। একেবারে, কিন্তু নির্বাচন কমিশনকে যখন যেভাবে আক্রমণ করা হয়, সমান সৌজন্য সেখানে মাথায় রাখা হয় তো? প্রশ্ন থাকলো। উত্তর তরুণজ্যোতি তিওয়ারি। সিম্পল হিসাব দেখো, যেমন ঝাড় তেমন বাঁশ। নাড্ডাজিকে উল্টোপাল্টা কথা কে বলেছিলেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। অমিত শাহজি সম্পর্কে উল্টোপাল্টা কথা কে বলেছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী মহাশয়ের কোমরে দড়ি বেঁধে ঘোরানোর কথা এবং তাকে নিয়ে উল্টোপাল্টা কে বলেছিল? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সম্পর্কে নোংরা কুরুচিকর কথা কে বলেছিল? এই রাজ্যের একজন মন্ত্রী। কি ব্যবস্থা হয়েছে? কিছু ব্যবস্থা হয়নি। আমি আরো বললাম, যেরকম বার দিদি বলাটাই খারাপ, পিসি বলা উচিত ছিল। দিদি না বলে কি পিসি বলতো নাকি? তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের নজির রাখেন, এটা কিন্তু বারে সেটা দেখা গিয়েছে। হ্যাঁ কৌস্তব, দ্রুত। কে বলছে দিদি, ও বলছে ব্যাং। আমি বলছি যে আসলে কাজের কি হবে? তুমি আজকে সকালবেলাও শশা কিনেছো কিলো 100 টাকা, যে বিক্রি করছে তার 5 টাকা লাভ হচ্ছে না, যে ফসল ফলাচ্ছে 10 টাকায় ফলাচ্ছে, মাঝে কালোবাজারিরা টাকা নিয়ে চলে যাচ্ছে। সব এজেন্ডা নেই। প্যারা টিচারদের কি ভিক্ষে দিলেন নাকি 1000 টাকা মাইনে বাড়িয়ে? হ্যাঁ, এসএসকে এমএসকে কর্মীদের মাইনে বাড়ে না? আমাদের একেবারে আলোচনার জন্য সময়সীমা এখানে শেষ। শুধু দর্শকদের জানাবো যে আজকে প্রকাশিত হয়ে গেছে গুজরাটের চূড়ান্ত ভোটার তালিকা, যেখানে 74 লক্ষ নাম বাদ গিয়েছে, অর্থাৎ 4,40,30,725 হচ্ছে গুজরাটের ভোটার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।